পদত্যাগ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। যে কোনো সময় স্পিকারের কাছে পাঠাবেন চিঠি। নতুন রাষ্ট্রপ্রধান নিয়ে গুঞ্জন। পদত্যাগের পর শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির। গণভোট অবৈধ হলে নির্বাচনও অবৈধ, মন্তব্য ডাক্তার শফিকুরের। গাজী নজরুলকে বহিষ্কারের কথা জানিয়ে স্পিকার সিইসিকে জামায়াতের চিঠি। সংসদ চাইলে এমপি পদ নিয়ে শুনানি। রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, যাত্রী আর চালকদের ভোগান্তি। তারা 13 টাকা মোনাদের 13 পয়সা না দেওয়া পর্যন্ত তারা গ্যাস বন্ধ রাখবে, গ্যাস পাম্প বন্ধ রাখবে। আমরা অনেক জায়গায় পাম্পে সিরিয়াল দিচ্ছি, সকাল থেকে কোনো গ্যাস পাই নাই এবং গ্যাস কখন আসবে তা নিশ্চিত নেই। সহজ হচ্ছে ভ্যাট ট্যাক্স ব্যবস্থা। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রী। ভারত জুড়ে ছড়িয়ে পড়ছে তরুণদের আন্দোলন, চাপের মুখে প্রশ্ন ফাঁসের দ্রুত বিচারের আশ্বাস মোদির। সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনামগুলো। পুরো খবরে আমরা দুজন সাথে থাকছি, আমি রহমান রাশেদ, নাজনীন নাসিরুদ্দৌলা। পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যে কোনো সময় স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানো হবে, এখন শুধু সময়ের অপেক্ষা। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি যদি চান তাহলে তিনি পদত্যাগ করতে পারেন, সংবিধানে সেই সুযোগ রয়েছে। এদিকে নতুন রাষ্ট্রপতি নিয়ে চলছে নানা গুঞ্জন। আলোচনায় আছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সহ কয়েকজন আমলা এবং বিএনপির কিছু সিনিয়র নেতার নামও উঠে আসছে। শীর্ষ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নিয়ে নতুন করে আলোচনা। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল তিনি 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও শপথে বহাল ছিলেন। সংসদেও এ নিয়ে তীব্র বিতর্ক হয়। যদিও গত বছর ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সময় অপমানিত বোধ করার কথা জানান শাহাবুদ্দিন। নির্বাচনের পর ফেব্রুয়ারিতে একটি দৈনিক পত্রিকাকে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সরকার চাইলে থাকবেন, না হলে সম্মানজনকভাবেই সরে যেতে চান। এমন নানাবিধ ঘটনা প্রবাহের পর স্বাস্থ্যগত বা ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি তার পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানো এখন শুধু সময়ের অপেক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চাইলে সে সাংবিধানিক সুযোগ ও পথ খোলা আছে। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না। লন্ডনে চিকিৎসাধীন থাকার সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির ফোন আলাপ বিষয়ে নিশ্চিত হতে চাইলে এ বিষয়ে জানা নেই বলেন সালাউদ্দিন আহমদ। তবে তা খতিয়ে দেখার কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেটা আমি জানি না, আমরা শুনি। এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন এ নিয়ে চলছে নানা গুঞ্জন। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সহ আলোচনায় বেশ কয়েকজন আমলা ও বিএনপির সিনিয়র নেতার নাম, যদিও এ নিয়ে মুখ খুলছেন না বিএনপির কোনো নীতি নির্ধারক। নতুন রাষ্ট্রপতির বিষয়ে 2-1 দিনের মধ্যেই পরিষ্কার বার্তা পাওয়া যাবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। পরে দেখা যাবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ করেন, তাহলে পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ।
রাজধানীর আইইবির একটি সেমিনার হলে জুলাই শহীদদের স্মরণে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এ সময় আতিক মুজাহিদ বলেন, বিএনপির জুলাই ছিল লোক দেখানো জুলাই। সভায় এনসিপির আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসিয়ে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করা হচ্ছে। অনুষ্ঠানে অন্য বক্তারাও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। বিপ্লবীদের সরকারের অংশ হওয়া ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। জনগণ বিরোধী, অভ্যুত্থান বিরোধী, বিপ্লব বিরোধী, তার সাথে কমিউনিকেশন করলো। আমার দাবি থাকবে ওনার পদত্যাগের পর ওনাকে অ্যারেস্ট করা উচিত, ওনাকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনা উচিত। কেউ পাকিস্তানের দিকে ঘুরে, বাংলাদেশে নাকি পাকিস্তানের কিছু কোটা আছে। কেউ হলো চায়নার বেইজিং এর দিকে ঘুরে, বেইজিং এর নাকি বাংলাদেশের পার্লামেন্টের কোটা আছে। এই কোটা করতে করতে 300 আসনে হলো 4-5 দেশ ভাগ করে নিয়ে যায়। বাংলাদেশের জনগণের আর কোনো কোটা থাকে না পার্লামেন্টে। এই হলো আমাদের পার্লামেন্ট। ফ্যাসিবাদের দোসররা আজকে যে স্পর্ধা দেখাচ্ছে, এটা কি করে পারলো? বিপ্লবীদের ভুলের জন্য পারলো। এবং প্রথম ভুলটা কি ছিল? প্রথম ভুলটা ছিল বিপ্লবীদের কয়েকজনের সরকারে যাওয়াটা প্রথম ভুল ছিল। গণভোট অবৈধ হলে নির্বাচনও অবৈধ হবে, এমন মন্তব্য করলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের রায়কে যারাই অসম্মান করেছেন, জনগণ তাদের উপযুক্ত জবাব দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে মিরপুরে জামায়াতের এই জনসভা। প্রশাসনিক এবং সরকারি অনুষ্ঠানে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা গণভোটকে অবৈধ বলছে তাদের জাতীয় নির্বাচনকেও অবৈধ বলতে হবে। গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? কি চমৎকার যুক্তি! একই ডেক্সিতে গুস্ত পাকানো হয়েছে, গুস্তের ঝুল হলো হারাম আর গুস্ত হইল হালাল। গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা আরো বলেন, জনগণের রায়কে যারা অসম্মান করেছে, জনগণ তাদের উপযুক্ত জবাব দিয়েছে। জনগণের মুখোমুখি হয়ে গেলে, এই রায় অগ্রাহ্য করলে, শুধু দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যদি এই রায় অগ্রাহ্য করেন, জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই, আগামীতেও ছেড়ে কথা বলবে না। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না করলে স্থানীয় নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেন জামায়াত নেতারা। তারা প্রস্তুত থাকুন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখানোর জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনে সব জায়গায় লোক বসিয়ে রেজাল্ট কারসাজি করে পাশ করার যদি চিন্তা করেন, মনে রাখবেন, মাননীয় বিরোধী দলের নেতার উপস্থিতি বলছি, তাহলে আপনাদের ক্ষমতা ধরেই হেঁচকা টান দেওয়া হবে। জনসভায় জুলাই শহীদদের রাষ্ট্রীয় সম্মাননার পাশাপাশি পাঠ্য বইয়ে তাদের ইতিহাস তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমরা ইনসাফের রাষ্ট্র দেখতে চাই। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। সাতক্ষীরা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের কথা জানিয়ে স্পিকার আর সিইসিকে চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী। তবে শুধু বহিষ্কারের ভিত্তিতে নজরুল ইসলামের এমপি পদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না নির্বাচন কমিশন। সংসদ যদি জানতে চায় তাহলে শুনানি করবে ইসি। স্পিকার, আমি এই সংসদের ভাইরাল ভিডিওতে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কৃত হয়েছেন সাতক্ষীরা 4 আসনে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম। এবার এমপি পদ হারাবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। তিনি নিজেই আমি না বলতে বহিষ্কারের পরদিনই জামায়াতের সেক্রেটারি জেনারেল চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছেন জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনারকে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, কোনো সংসদ সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। কিন্তু দল থেকে বহিষ্কারের ক্ষেত্রে কি হবে সে বিষয়ে সংবিধানে স্পষ্ট কোনো বিধান নেই। নির্বাচন কমিশনের সচিবালয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ সাংবাদিকদের জানান, শুধু দল থেকে বহিষ্কারের ভিত্তিতে এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে না কমিশন। স্পিকার বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে সুপারিশ করলে শুরু হবে পরবর্তী প্রক্রিয়া। পার্টি থেকে বহিষ্কার করলে এমপি পদ যায় কিনা, এটা খুব কন্ট্রোভার্সিয়াল বিষয়। আমরা বলতে চাচ্ছি যে যদি পার্টি থেকে করেও সেই বিষয়টা পার্লামেন্ট থেকে আসতে হবে, রেফারেন্স আকারে আসতে হবে। শাসনতন্ত্রের বা আমাদের কনস্টিটিউশনের ৬৬
সংবিধানে ৬৬(৪) অনুযায়ী। তার নির্বাচন কমিশন যথাযথ তদন্তপূর্বক বিষয়টির উপর তার সিদ্ধান্ত দেবে। গেল সোমবার রাতে ৭৪ বছর বয়সী গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় সমালোচনা। তদন্তের পর তাকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে বেশিরভাগ ফিলিং স্টেশনে মিলছে না সিএনজি, আর যেই ২-৪টি পাম্পে পাওয়া যাচ্ছে সেখানেও গ্যাসের চাপ কম, ফলে যানবাহনের দীর্ঘ লাইন। চাহিদা মেটাতে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটে বেড়াচ্ছেন গ্রাহকরা, অনেকে আবার নিরুপায় হয়ে জ্বালানি তেল কিনতে বাধ্য হচ্ছেন। সকাল গড়িয়ে দুপুর, বিকেল হয়ে সন্ধ্যা নামে, তবুও কমে না গ্যাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা গাড়ির সংখ্যা। কয়েক মাস আগে রাজধানীর তেলের পাম্পের দীর্ঘ লাইনের দৃশ্য এখন সিএনজি স্টেশনগুলোতে। এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে বাধাগ্রস্ত হচ্ছে সিএনজি গ্যাস সরবরাহ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গত কয়েকদিনে সংকটে ক্রমেই বাড়ছে ভোগান্তি। শ্যামলী, গাবতলী সকালবেলা ঘুইরা পরে এখানে আসছি, আমরা এখান থেকে গ্যাস নিই। আমি ওদিকে দেখে এলাম কি অবস্থা, কোথাও গ্যাস নাই। বলছে ভাই শনিবার আগে এখানে আর হবে না, ওদের কষ্ট করে দাঁড়াবে না। এলো পরিস্থিতি, খুবই খারাপ অবস্থা। গ্যাসের চাপ কম থাকায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বাধ্য হয়ে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন যানবাহনের চালকরা। আর যেসব সিএনজি স্টেশনে সরবরাহ আছে সেখানেও ভোগান্তি চরমে। 3.5 ঘন্টা আয়া লাইনের দ্বারা আয়া 120 টাকার গ্যাস পাইলাম। যে গাড়িতে আপনার গ্যাস যেতে 700-600, এই গাড়িতে গ্যাস যে 150 থেকে 170-80। সবচেয়ে দুর্ভোগ সিএনজি চালকদের। তাদের অভিযোগ, কমিশন বাড়াতে কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে। লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করতেও হেনস্থার শিকার হচ্ছেন তারা। তারা এখন বর্তমান কমিশন পাঠাচ্ছে 8 টাকা, 13 টাকা নিতে চায়, তাহলে আমাদের গ্যাসের আসবো যাইয়া প্রায় 48 টাকা। তাহলে 48 টাকা গ্যাসের দাম আহে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? যখন আপনাদের গ্যাসের সংকট, সিএনজি প্রাইভেট বলেন, সিএনজি তো কোথাও দাঁড়াইতে দিবই না। এটা হলো সবচাইতে বড় সমস্যা, মামলা দিব। অনেকেই আবার অনেকটা নিরুপায় হয়ে জ্বালানি তেল কিনছেন, ফলে বেড়েছে খরচ, সেই সাথে ডিজেল এবং পেট্রোলের চাহিদাও। সকাল থেকে চেষ্টা করছি, অনেক জায়গায় সিরিয়াল দিছি, অনেক গ্যাস পাম্প বন্ধ, গ্যাস নিতে পারতেছি না, বাধ্য হয়ে তেল নিছি। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। বিদেশি বিনিয়োগ বাড়াতে ভ্যাট ট্যাক্স ব্যবস্থা আরও সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীতে এফডিআই সম্মেলনে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি হবে $1 ট্রিলিয়ন। এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকি। এতে অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিভিন্ন দেশের কূটনীতিক, বহুজাতিক কোম্পানির নির্বাহী, ব্যবসায়ী নেতা সহ প্রায় 600 বিশিষ্ট প্রতিনিধি। এই সম্মেলনে আলোচনা পর্বে বক্তাদের কথায় বিনিয়োগ পরিবেশ, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার সুযোগ ও চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসে। We are going to create an easiness for the investors by simplifying all the processes. বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে, এটা সত্যি। তবে জনসমর্থিত সরকার হওয়ায় বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে টেকসই ব্যবসা পরিচালনা করতে পারবেন। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। Bangladesh has many challenges, but it also has remarkable strengths. We have a large and fast-growing domestic market, a young and hard-working population, a strategic location, and an elected government with overwhelming public support. Together, these strengths position Bangladesh for sustained prosperity. বক্তব্যে ব্যক্তিগত ব্যবসায়িক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বাস্তব সমস্যা বোঝার সুযোগ হয়েছে তার। জানান, বাংলাদেশে যেমন অনেক চ্যালেঞ্জ আছে, তেমনি আছে সামর্থ্য। Before entering politics, I also started my career as a businessman. We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration, and making it easier
to repatriate profits. দিনব্যাপী এই সম্মেলনের শুরুর আগে ফিকির ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। ভারতের ছাত্র যুবা জাগরণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে দিল্লির যন্তর মন্তর। লখনৌ থেকে বেঙ্গালুরু, সুরাট থেকে তেলেঙ্গানা, বিভিন্ন শহরে উঠেছে জেন জির ঝড়। চাপে পড়ে নীরবতা ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে তদন্ত হবে প্রশ্ন ফাঁসের। আরেকটি নতুন সকাল দিল্লিতে, আরেকটি দিন শুরু প্রতিবাদের। দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জবাবদিহিতা আর ক্ষতিপূরণের। বুধবার রাতে হুট করেই বাড়ে উত্তেজনা। কনট প্লেস এলাকায় হঠাৎই পুলিশের ওপর ছোড়া হয় ইট ও বোতল। সিজেপির আন্দোলনকারীদের ওপর চড়াও হয় পুলিশ, করা হয় লাঠিচার্জ, ছোড়া হয় টিয়ার শেলও। যদিও সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, বাইরে থেকে লোক পাঠিয়ে ইচ্ছাকৃতভাবে আন্দোলন ভণ্ডুলের চেষ্টা করছে বিজেপি। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, অথচ সরকার বাইরে থেকে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে আন্দোলন নষ্ট করার চেষ্টা করছে। হাজার হাজার ছাত্র যুবাদের আন্দোলনের এই দাবানল ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। রাজধানীর বাইরে উত্তরপ্রদেশের লখনৌ, বিহারের পাটনা, কর্ণাটকের বেঙ্গালুরু, তেলেঙ্গানার হায়দ্রাবাদ, গুজরাটের সুরাট এবং মহারাষ্ট্রেও চলছে দফায় দফায় বিক্ষোভ। দেশের গণ্ডি পেরিয়ে আন্দোলনের প্রতিধ্বনি উঠেছে আন্তর্জাতিক অঙ্গনেও। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে সামনে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা দেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই তদন্তের আশ্বাস প্রত্যাখ্যান করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এক দফা দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত ককরোচ জনতা পার্টি বা সিজেপি। একই সুর বিরোধী শিবিরেরও। আন্দোলনের জেরে গেল কয়েকদিন স্থগিত আছে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এদিকে ভারতের প্রতিবেশী হিসেবে এই অঞ্চলে স্থিতিশীলতা চায় বাংলাদেশ। দেশটিতে জেনজি বিক্ষোভ প্রসঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বিশ্বের চোখ এখন দিল্লিতে। প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির প্রতিবাদে লাখো তরুণের ক্ষোভ দিল্লি ছাপিয়ে ছাড়িয়ে গেছে দেশটির বিভিন্ন প্রদেশে। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন তারকা ব্যক্তিরাও। প্রতিবেশী দেশের এমন পরিস্থিতিকে কিভাবে দেখছে বাংলাদেশ? পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ চায় এই অঞ্চলে স্থিতিশীলতা। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চলতি বছর ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। এটাই উত্তর, আর কোনো উত্তর নেই। মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানান দিক গুরুত্বভাবে আলোচনায় জানান প্রতিমন্ত্রী। এই সফরের মধ্য দিয়ে আরো নতুন কিছু বেরিয়ে আসবে। মোশাররফ হাসিব, চ্যানেল 24, ঢাকা।